এ যেন এক অন্য কলকাতা। এখানে সময়, দিন, কাল কিছুই শহরের মতো নয়। কলোনি এলাকার সাথেও এই হরবাবুর বস্তির অনেক তফাৎ। প্রথমে ছোট ছোট একতলা বাড়ি, তারপরেই নোংরা ফেলার ধাপার মাঠ। মাছি ভন ভন করছে, কাক শুয়োর পচাগলা ময়লা বেছে খাচ্ছে। বিশ্রী গন্ধ, গা গুলিয়ে ওঠে। তবে অস্বাভাবিকভাবে জোজো অবিচল, সোজা হেঁটে চলেছে। যাবতীয় বাধা বিপত্তি পেরিয়ে এগিয়ে চলেছে। ওর হাঁটা চলা দেখেই বোঝা যাচ্ছে জোজো এখানে আগেও এসেছে। নিপুণভাবে নোংরা আবর্জনা এড়িয়ে বস্তির ভিতর ঢুকে পড়ল জোজো। কিন্তু অমলকান্তির অবস্থা তথৈবচ। রুমাল দিয়ে এক হাতে নাক ঢেকে কোনো মতে জোজোকে ফলো করে ছুটছে। জোজোর সাথে তাল রাখতে বেজায় অসুবিধা হচ্ছে অমলকান্তির, তা ওর মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে অমলকান্তি জোজোকে জিজ্ঞেস করে, আর কত দূর ভাই? তুই কোথায় নিয়ে যাচ্ছিস? জোজো কোনো উত্তর দেয় না। হুসেন মিয়ার ঠেক হরবাবুর বস্তির একেবারে শেষ সীমানা। জোজো হাঁটতে থাকে। এই প্রসঙ্গে হুসেন মিয়ার পরিচয়টা দিয়ে দেওয়া ভালো। হুসেন মিয়া যে ফোর্থ থাই ডিটেকটিভ এজেন্সির চর তা আগেই বলা হয়েছে। তবে হঠাৎ করেই তো আর কেউ গুপ্তচর হয়ে ওঠে না। হুসেন মিয়া একজন নামকরা গুন্ডা ছিল 90-এর দশকে। খিদিরপুর মেটিয়াবুরুজ এলাকার ছত্রপতি। যে কোনো খুন, রাহাজানি, চুরি, ছিনতাই, ডাকাতির কেসে হুসেন মিয়া নামটা কমন। পুলিশ অতিষ্ঠ হয়ে ওঠে। ওকে ধরার জন্য সারা শহর তখন উথাল পাথাল। তারপর এক শীতের রাতে খিদিরপুর ডকের পোর্ট ট্রাস্টে পুলিশের হাতে ধরা পড়ে হুসেন মিয়া। বেআইনি মাদক পাচার করতে গিয়ে ধরা পড়ে যায় হাতে নাতে। সেখান থেকে 15 বছরের জেল। তারপর কি হলো কে জানে। হুসেন মিয়ার চরিত্রে বিরাট বদল ঘটল। হঠাৎ করেই বড় ধার্মিক হয়ে গেল। পুলিশ কাস্টাডিতে থাকাকালীন কোনো রকম তেঁদরামো করেনি, ভদ্রসভ্য হয়েই ছিল। সেজন্য ওর শাস্তিও খানিক মুকুব হয়েছিল। তারপর জেল থেকে ছাড়া পাওয়ার পর খিদিরপুর ছেড়ে হুসেন মিয়া হরবাবুর বস্তিতে এসে ওঠে। ঘর সংসার, আত্মীয় পরিচিত সাতকুলে কেউ ছিল না। হরবাবুর বস্তিতে একচালার ছোট্ট একটা ঘর ভাড়া নিয়ে থাকা শুরু করে। ঠিকমতো খাবার জুটত না। এমনই একদিন হরিয়াপ্পার সাথে হুসেন মিয়ার মোলাকাত হয়। হরিয়াপ্পা যে ফোর্থ থাই ডিটেকটিভ এজেন্সির বেস্ট ডিটেকটিভ সে কথা তো আগেই বলেছি। তখন হরিয়াপ্পা ভীষণ জটিল একটা কেস সমাধানের চেষ্টায় ছিল। হুসেন মিয়া হরিয়াপ্পাকে সাহায্য করে ভীষণ। তখন থেকেই হরিয়াপ্পার প্রিয় মানুষ হয়ে ওঠেন হুসেন মিয়া। ওরই সুবাদে হুসেন মিয়াকে ইনফরমারের কাজটা দেওয়া হয় এজেন্সির তরফ থেকে। এবং সত্যি কথা বলতে হুসেন মিয়ার মতো গুপ্তচর এ শহরে বড় একটা কেউ নেই। সেই হুসেন মিয়ার দরবারেই এখন জোজো আর অমলকান্তি যাচ্ছে। সরু গলি পেরিয়ে অবশেষে একটা চাতাল খোলা বাড়ির সামনে এসে দাঁড়ায় ওরা দুজন। বাড়ির সামনেই টাইম কলের জল ভরতে লম্বা লাইন বস্তিবাসী। বালতি, গামলা, হাঁড়ি যে যা পেরেছে নিয়ে এসেছে। এই বস্তি বাড়িগুলোতে কোনো প্রপার দেওয়াল হয় না। একটা বাড়ির পাশেই আরেকটা বাড়ি, ঘিঞ্জি এলাকা। জোজো চৌকাট পেরিয়ে চাতালে এসে দাঁড়ায়। সকাল থেকে এখনো অবধি প্রমিসিং কোনো স্টেপ নিতে পারেনি জোজো। ব্রুনোকে কি করে খুঁজে বার করবে তার কোনো প্রপার ব্লু প্রিন্ট নেই। এখন শেষ ভরসা হুসেন মিয়া। অমলকান্তি জোজোর কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলে, এটাই হুসেন মিয়ার বাড়ি? হুসেন মিয়া কে সেটা জোজো অমলকান্তিকে খানিকটা জানিয়ে দিয়েছে। জোজো উত্তর দেয়, হ্যাঁ, এখানেই হুসেন মিয়ার বাড়ি। বেশি কথা বলিস না, চুপ করে দাঁড়িয়ে থাক। অমলকান্তিকে দমিয়ে দিয়ে জোজো চাতাল পেরিয়ে আরেকটু এগিয়ে যায়। চাতালের একপাশে কয়েকটা 10-12 বছরের ছেলে বসে আছে। ওদের সামনে স্তূপাকার করে রাখা বিভিন্ন রঙের মানিব্যাগ। জোজো এক ঝলক ওদিকটা দেখে নিয়ে হাঁক দেয়, হুসেন মিয়া ঘরে আছো নাকি? কিছুক্ষণ কোনো উত্তর আসে না। চাতালের কোণে বসে থাকা ছেলেগুলো হাঁ করে জোজো আর অমলকান্তিকে দেখতে থাকে। বাইরে থেকে মাইকে আজানের শব্দ ভেসে আসছে। ভ্যান রিক্সা, সাইকেলের হর্ন, কলপাড়ের চিৎকার, ঝামেলা সবকিছু মিলে এক অদ্ভুত আবহাওয়া। ভেতর থেকে কোনো সারা শব্দ না পেয়ে জোজো আবার ডাক দেয়, হুসেন মিয়া বাড়িতে আসো। এবার কিছুক্ষণের মধ্যেই লুঙ্গি পরে গায়ে একটা চাদর দিয়ে বাইরে বেরিয়ে এলো বছর 60-এর এক বৃদ্ধ। না, ঠিক বৃদ্ধ বলা যায় না। শরীর বেশ মজবুত, চোয়াল শক্ত, গালে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ফেস টুপি।
থুতনির কাছে লম্বা একটা ক্ষতচিহ্ন। চোখ কুঁচকে জোজো আর অমলকান্তিকে দেখে কিছুক্ষণ। এই হচ্ছে হুসেন মিয়া। জোজো একগাল হেসে বলে, চিনতে পারছো হুসেন মিয়া? আমি জোজো, আগে একবার হারিয়াপ্পাদার সাথে এসেছিলাম। হুসেন মিয়ার কপালের ভাঁজ এক নিমেষে ভ্যানিশ হয়ে গেল। তার পরিবর্তে বেরিয়ে এলো হাসি মুখ। হলদে হয়ে যাওয়া ভাঙাচোরা দাঁতের বিভৎস ভয়ঙ্কর একটা হাসি। ঘাড় নেড়ে হুসেন মিয়া বলল, আরে জরুর জরুর, মনে আছে মনে আছে, আইয়ে আইয়ে, ভেতরে এসো। এই শামসুদ্দিন, দুটো কোক নিয়ে আয় তো। চাতালের পাশে যে কয়েকটা ছেলে মানিব্যাগের স্তূপের সামনে বসেছিল তাদের মধ্যে একজন উঠে এলো। হুসেন মিয়ার থেকে 30 টাকা নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল। এই বাচ্চাটারই নাম তাহলে শামসুদ্দিন। হুসেন মিয়া এবার ব্যস্ত হয়ে বলল, আইয়ে আইয়ে, বহুদিন পর বাড়িতে মেহমান এলো, ব্যাঠিয়ে ব্যাঠিয়ে। জোজো আর অমলকান্তি হুসেন মিয়ার পিছু পিছু ঘরের ভেতর ঢোকে। ছোট্ট অন্ধকার ঘর, মাঝখানে বিশাল বড় রট আয়রনের খাট। ওই খাটের জন্য ঘরে হাঁটা চলা করার জায়গা নেই। একপাশে দুটো ছোট মোড়া। জোজো আর অমলকান্তি ওই মোড়া দুটোতেই বসতে যাচ্ছিল। হুসেন মিয়া বাধা দিয়ে বলল, আরে নেই নেই, আপনারা খাটে বসুন, মেহমান আছেন আমার, তারপর বলুন কি তকলিফ হয়েছে, এনি প্রবলেম? জোজো আর অমলকান্তি খাটে এসে বসে। তারপর জোজো উত্তর দেয়, হ্যাঁ হুসেন মিয়া, বহুত তকলিফে পড়েছি। এই তোমার পাশে যে বড় লোকদের একটা পাড়া আছে না, হিন্দুস্তান পার্ক, ওখান থেকে গতকাল একটা কুকুর চুরি হয়ে গেছে, তাও 7 সকালে। এর সাথে আরও একটা ব্যাপার আছে, ওই সেম পাড়াতেই কাল সকালে একটা 5 বছরের বাচ্চাও চুরি হয়ে গেছে। ভাবা হচ্ছে কিডন্যাপ, তবে অভি তক কোনো কল আসেনি। তোমার কাছে আসা এই একটাই কারণ, কিছু সন্ধান দাও। ওই কুকুর চুরির কেসটা সলভ করতেই হবে আমাকে, কিন্তু কোথায় খুঁজবো কিছুই বুঝতে পারছি না, এত বড় একটা শহর। জোজো থাম। হুসেন মিয়ার কপালে আবার ভাঁজ পড়েছে। বিড়বিড় করে বলল, কুকুর চুরি, স্ট্রেঞ্জ। তারপর জোজোর দিকে তাকিয়ে বলে, কি কুকুর ছিল, দেশি না বিদেশি, ব্রিডওয়ালা কুকুর? জোজো উত্তর দেয়, ও বিদেশি কুকুর, গোল্ডেন রিট্রিভার। হুসেন মিয়া ঘাড় নেড়ে বলে, স্ট্রেঞ্জ, তবে আমি একজনকে চিনি যে একটা সময় এরকম বিদেশি কুকুর চালানের ব্যবসা করত। সে বহুত খতরনাক আদমি ছিল, তবে তার সাথে আমার ডেইলি উঠবস, বুঝলেন কি না? আমি তো আর কম খতরনাক ছিলাম না। হুসেন মিয়া কথা বলতে বলতেই নিজের গ্লোরিয়াস পাস্টের প্রসঙ্গ মাঝে মধ্যেই টেনে আন। এটাই তো একমাত্র বিরক্তিকর জিনিস। তবে জোজো ধৈর্য ধরে বসে থাকে। হুসেন মিয়া ফের বলতে শুরু করে, হ্যাঁ তো যা বলছিলাম, বিদেশি কুকুর চালানের ব্যবসা, তো ওই লোকটার নাম আছে পেড্রো। তবে যা খবর আছে ও এই লাইনে আর অপারেট করে না, ওর কিছু সেক্রেট আছে, ওরাই এটা চালাচ্ছে। তোমরা একবার গিয়ে খোঁজ করতে পারো সেখানে, কোনো ভয় নাই, বলবে হুসেন মিয়া তোমাদের পাঠিয়েছে। জোজো মাথায় চটপট সবকিছু নোট করে নেয়। পেদ্রো, নতুন চরিত্র। জোজো হুসেন মিয়াকে জিজ্ঞেস করে, আচ্ছা এই পেড্রোর ঠিকানাটা? হুসেন মিয়া উত্তর দেয়, খিদিরপুরে মেছো বাজার বলে একটা জায়গা আছে। ওই মেছো বাজারের ভিতর দিয়ে গুমখানা গলি, ওখানে জাহাজ ম্যানুফ্যাকচারিং এর কারখানা ছিল, এখন বন্ধ। ওখানে কাউকে গিয়ে জিজ্ঞাসা করবে, বলিয়ে দেবে। জোজো উঠে পড়ে, অনেক থ্যাংক ইউ হুসেন মিয়া, চলি এখন। হুসেন মিয়া বাধা দিয়ে বলে, আরে এ কি, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান, শামসুদ্দিন গেল কোক আনতে, খেয়ে যান, গরিব খানায় এসেছেন, থোড়া গলা ভিজিয়ে যান। জোজো হেসে বলে, আচ্ছা ঠিক আছে, এই বাইরেটায় দাঁড়াচ্ছি, আপনিও আসুন। ওরা 3 জন সামনের চাতালে এসে দাঁড়ায়। এক কোণে বসে থাকা বাচ্চা ছেলেগুলো সামনে স্তূপীকৃত মানিব্যাগগুলো একটা একটা করে খুলছে। ভেতর থেকে যে যেরকম টাকা পাচ্ছে তা বার করে একপাশে রুমালের মধ্যে রাখছে। জোজো হুসেন মিয়ার দিকে তাকায়, চোখে প্রশ্ন স্পষ্ট। হুসেন মিয়াও বুঝতে পেরেছে জোজোর ওরকম চাহনির মানে। হেসে লজ্জিতভাবে বলে, আরে বাবু, সামান্য ব্যাপার আছে, এরা না খেতে পেয়ে মরে যেত, তাই এদের কাজ শিখিয়েছি। জোজো ভারী গলায় বলে, কিন্তু এই কাজ না শিখিয়ে সৎ পথে কিছু করে খেতে বলতে তো পারতেন। হুসেন মিয়া মাথা নিচু করে দাঁড়ায়। অমলকান্তি এতক্ষণে বুঝতে পারে যে ওই মানিব্যাগগুলো সব পকেটমারি করে ঝেড়ে আনা।
ইতিমধ্যে শামসুদ্দিন দুটো কোকের বোতল নিয়ে এসে হাজির। হুসেন মিয়া বোতল দুটো জোজো আর অমলকান্তিকে দিয়ে হেসে বলে, এই লিন। বিকেলে রোদ পড়ে এসেছে, শীতকাল, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে।